বিজেপি হাপাংনি বিশিচি সপং মাসালো বিজেপি ত্রিপুরা প্রদেশ তাংনগ হাস্তেনি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তাই বিজেপি হাস্তে আচুকফং রাজীব ভট্টাচার্য কক থুমনাই রকনি বান্ডা খ্লাইকা ha kotor hapango BJP hapang achukmani bishi chisha puma shalno kitinge hasteri BJP tangnogo kokthumnai rokni panda khlaika hasteri মন্ত্রী okra professor dr manik saha te BJP haste achukfang রাজীব ভট্টাচার্য panda kok naragna thangai মন্ত্রী okra shakha ha kotor hapang মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি নিতই দূর মুম্বাই তাই নাইকুল মুম্বাই kaham kheno lukurokni bagai samung khai phaika tabukbo khai tai haikheno khai thangnai hinei भारतहा गतनि लुकुरकनि बागै गोबांमा हामक्राय बाय गोरोंजाक सामुंबोतां नाहारका बिजेपिनि हा कतर खापा हुकबार रुग बानिया ताइ सनामखर हाय रक गोबां थायनो हापां चुबावै दङ उकुलुक कलाइजाक बसंथै हुकबार हामक्राय सिक्लारकनि बागै ब्रिरकनि बागै रांथं कोराक ख्लायना बागैबो सामुंबोतां यागनाहारे सामुंख्लाय दङहिनि शाखा मन्त्रि अग्रा बिसि चिसावो खलाइमा सामुंबोतां रकनि रिपोर्ट कार्ड बो फुनुक जाखा সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের যখনই ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য আপনারা এখানে এসেছেন। এখানে আমার আজকের এই যে সাংবাদিক বৈঠক সেই বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে কি কারণে আজকে এই সাংবাদিক সম্মেলন সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন। আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং রাজ্যসভার সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেব বর্মা মহোদয় উপস্থিত আছেন। আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুনীত সরকার মহোদয় এবং আমাদের চিফ স্পোক্সপারসন ত্রিপুরা প্রদেশ বিজেপি শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 7ই অক্টোবর 2021-এ যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন প্রায় 13 বছরের উপর সেখানে উনি ওনার দায়িত্ব উনি ওখানে পালন করেছেন এবং আমি বলবো এবং সমস্ত ভারতবাসী সেটা জানে যে গুজরাটের যে অবস্থা ছিল সেই গুজরাটকে উনি যেভাবে একটা মডেল রাজ্য হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং এখানে বলতে দ্বিধা নেই ওই রাজ্য যেভাবে ডেভেলপ হয়েছে এই 13 বছরের মধ্যে আমি বলবো ওনার কাছে একটা পরীক্ষাগার হিসাবে উনি কিন্তু সেটাকে দেখেছেন। যখন ওনাকে 2014-তে দায়িত্ব দেওয়া হলো প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে সেখানেও কিন্তু এই যে এক্সপেরিমেন্ট যে উনি গুজরাটে করেছেন তার উপর ভিত্তি করে যেসব বলিষ্ঠ পদক্ষেপ যেসব সিদ্ধান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা আজকে প্রতিটা মানুষ প্রতিটি নাগরিক ভারতবর্ষে সেটা কিন্তু বুঝতে পারছে। এবং উনি যখন গুজরাট থেকে আসেন সেখানে শেষ যে ভাষণ আমার মনে আছে সেখানে উনি বলছিলেন উনার যে বলার যেভাবে উনি বলার কথা এবং যেভাবে বলেছেন আমার এখনো মনে আছে যে উনার মধ্যে যে কনফিডেন্স যে আমি তো গুজরাট থেকে এখন দেশের কার্যভার জন্য আমি যাচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা দেশকে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু উনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং উনার কথাবার্তা থেকে কিন্তু সেটা আমরা দেখেছি। এবং আজকে 11 বছর উনার শাসনকালে দেশকে যেভাবে প্রধানমন্ত্রী হিসাবে উনি চালিয়ে গেছেন এটা সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মধ্যে মানুষ এখন বুঝতে পারছে যে মোদিজি হ্যায় তো সবকিছু মুমকিন। আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে আমরা কোনোদিন দেখিনি। যা বলেন সেটাই করেন। আজকে
আমি বলবো যে এই 11 বছর আমাদের অমৃতকাল। উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান, সেই অমৃতকাল, সেটা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন। যেরকম বলা তেমনি কাজ। প্রতিটা স্কিম যাই করছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ, তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো, কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে। আজকে একটা নতুন যে বিকাশের নতুন এক যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন একটা মানে রোড উনি আমাদের সামনে রেখেছেন। সময় কম কিন্তু কাজ বেশি। সময়ের আগে আমাদের দৌড়তে হবে এবং আমরাও আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে, ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকারের যে রাজ্যগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা নিজেরাও দেখছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজ করতে হয়। আমাদের যেমন পার্টির যারা আছেন, পার্টিতে যারা যুক্ত আছেন, এখানে মাননীয় সভাপতি আছেন, উনিও যেভাবে কাজ করছেন ওনার টিমকে নিয়ে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, আমিও আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করছি কিভাবে কাজ করা যায়। এখানে রাস্তাঘাট, এখানে আইন শৃঙ্খলাই বলুন, সব দিকে মানুষের নিরাপত্তাই বলুন, সব দিকে আমরা কিন্তু সেইভাবে কাজ করি। আজকে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি, এই কথাগুলো কিন্তু কথার কথা না, এগুলো কিন্তু আজকে আমরা দেখছি একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি নিশ্চিত আগামী দিনে ভারতবর্ষের ইতিহাস যখন নেক্সট জেনারেশন মানুষ দেখবে যে কিভাবে অমৃতকালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার চলেছে। আমরা শুধু প্রধানমন্ত্রীজি শুধু এমন কাজ করছেন না যে এই কাজগুলো খালি করা, একটা ফাউন্ডেশন উনি তৈরি করতে পেরেছেন, একটা ভিত্তি, স্ট্রং ফাউন্ডেশন ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য উনি কাজের মাধ্যমে এই আমাদের যে ইন্ডিয়ান নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেটা কিন্তু উনার যে কার্যকালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে। আজকে এখানে আগে আমরা দেখতাম সীমা সুরক্ষিত থাকতো না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে সীমা সুরক্ষিত হয়েছে, অর্থ ব্যবস্থাকে মজবুত করেছে এবং টেকনোলজিকে উনি কিভাবে উপয়োগ করতে হয় সেটা কিন্তু আমাদেরও এখন আজকের তারিখ আমাদের মানে শিখতে হবে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা যদি বলি, যে কোন জায়গায় উনি আমাদের মার্গদর্শন করাচ্ছেন, আজকে এগ্রিকালচারেই বলুন, হেলথ সেক্টরেই বলুন, সব জায়গায় বলছেন যে 5G কে সামনে রেখে 5Gর সহযোগিতায় এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইগুলোকে নিয়ে এগ্রিকালচারে কিভাবে সেটাকে ব্যবস্থা করা যায়, সব দিকে আমাদের কাজ চলছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, নর্থ ইস্টার্ন জোনের, সেখানে একটা সামিট সেখানে হয়েছিল, ইনভেস্টর সামিট, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারত কোন অবস্থায় ডেভেলপ হবে না। আগে আমরা নর্থ ইস্টকে কি দেখতাম, মানুষ ভয়েও আসতো না নর্থ ইস্টার্ন রিজনে, সবাই জানতো এখানে একটা টেররিস্টদের একটা আতুর গড় ছিল। প্রধানমন্ত্রীজি প্রথমেই যে কাজটা করেছেন, যে প্রথমে 7টা ছিল আমাদের রাজ্য নর্থ ইস্টে, সিকিমকে সাথে যুক্ত করে 8টা করেছে। সেখানে উনি নাম দিয়েছেন কি, অষ্টলক্ষ্মী। লক্ষ্মীর সাথে বলে যে এখান থেকে লক্ষ্মী আমরা জানি যে ধন দৌলতের যিনি গড, উনার নামে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। উনি বলছেন যেখান থেকে সূর্য প্রথম উদয় হয় নর্থ ইস্টার্ন রিজনের, সেই অরুণাচল প্রদেশ থেকে, তো সেখান থেকে উদয় হলে ভারতবর্ষের যে আগামী দিনের যে সম্ভাবনা ভারত, তার উদয় কিন্তু নর্থ ইস্ট থেকে হবে।
আগে এগুলো ছিল না। টেররিস্টদের আনাগোনা, নানা রকম বোম ব্লাস্টিং থেকে শুরু করে আমরা সবসময় দেখতাম বিভিন্ন টেররিস্টদের সংগঠন সেখানে মজবুত ছিল। তাদের সাথে কথাবার্তা আলোচনার মাধ্যমে প্রায় 11 থেকে 12টা অ্যাকর্ড মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যারা মূল স্রোত থেকে বাইরে চলে গেছিল তাদেরকে মূল স্রোতে উনি নিয়ে এসে আজকে সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টে মানুষ আসছে, ইনভেস্টররা এখানে আছে। আমরা নর্থ ইস্টার্ন জোনে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল আমাদের ত্রিপুরাতে তো দিয়েছি, পুরো নর্থ ইস্টার্ন জোনে হীরা মডেল দিয়েছে। রাস্তাঘাট থেকে ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, আমরা আগে এয়ারওয়ে, এগুলো কিন্তু আগে আমরা সেভাবে দেখতাম না। তো আজকে উন্নয়নের জোয়ার, আমি বলবো যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু মানুষের বেলায় বলেনি, সেটা ফিজিক্যালিও আমাদের রাজ্যের যে ভূমি, আমাদের দেশের যে ভূমি, তার সাথেও সবকা সাথ সবকা বিকাশের যে কথা বলেছেন সেটাও কিন্তু প্রযোজ্য। আজকে একটা ফিল গুডের যে ভাবনা, সেটা কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে কার্যকাল সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে মোদিজির নেতৃত্বে যে সরকার, আমরা যদি কয়েকটা শব্দ আমরা এখানে ব্যবহার করি, আমার মনে হয় সেটা ভুল হবে না, যে রেসপন্সিভ। আমাদের মোদিজির যে সরকার রেসপন্সিভ এবং রেসপন্সিবল, শুধু রেসপন্সিবল না, অ্যাকাউন্টেবলের সরকার, রিফর্ম এবং ট্রান্সফর্মের সরকার, রিফর্ম এবং ট্রান্সফর্ম, পাবলিক পার্টিসিপেশনের সরকার। আমাদের সরকার, মোদিজির নেতৃত্বাধীন যে সরকার, শুধু সরকারে বসলাম আর মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকবে না, সেটা কিন্তু হবে না। মোদিজি যেভাবে কাজ করছেন আপনারা সবাই জানেন যে মোদিজি একমাত্র সারা পৃথিবীর মধ্যে এরকম সরকারের যিনি প্রধান, মন কি বাত অনুষ্ঠান উনি নিয়মিত করে থাকেন প্রতি মাসের শেষ রোববার। যে মানুষের সাথে কানেক্ট করার যে বিষয়, মন কি বাত, প্রথমে আমরা দেখতাম যে যারা আমাদের বিরোধী দলের অনেকেই কটূক্তিও করেছেন এইসব বিষয়ে, যে মন কি বাতের কথা বলে। মোদিজি নিজের মন কি বাতের জন্য বলেনি, মানুষের যে মন কি বাত, মানুষের যে মনের কথা, ওনাদের যে সমস্যা, ইনোভেটিভ যে এসব কথাবার্তা, সেটা স্টুডেন্টই হোক, যারা খেলোয়াড়রা আছেন, যুব সমাজে হোক, মহিলারাই হোক, বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছেন তাদের সাথে, এইসব ব্যক্তিদের সাথে আমরা দেখেছি যে উনি কানেক্ট করে কথা বলেন। পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই এইভাবে কোন রাষ্ট্রের প্রধান মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে কথা বলে। ডেভেলপমেন্ট তো আছে এখানে প্রচুর, প্রধানমন্ত্রীজির ডেভেলপমেন্ট যদি আমরা বলি তো শেষ করা যাবে না আজকের এই অল্প সময়ের মধ্যে। মাননীয় আমাদের রাজ্যসভার সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট মহোদয় রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন এখানে, এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজিও এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। কিন্তু আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আসার পর, আগে 2014 আগে এমন একটা অবস্থা ছিল, আমি প্রায়শ সব জায়গায় বলি, এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল। পার্লামেন্টের মধ্যে আক্রমণ, মুম্বাইয়ে আমরা দেখেছি টেররিস্টদের আক্রমণ, নর্থ ইস্টার্ন জোনে তো বলে লাভ নেই, বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় কখন টেররিস্ট আসবে, মুক্তাঞ্চল হয়ে গেছে। সেই জায়গায় 2014 পর মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আজকে আমরা দেখছি কিভাবে দেশকে সুরক্ষিত করেছে। 2014 আগে দুর্নীতি, এটা যেন মনে হতো যে দুর্নীতি করাটাই রাষ্ট্রের, যখন আমরা আসবো এটাই আমাদের কাজ। কেলেঙ্কারি, বিভিন্ন স্ক্যাম, এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং নেপোটিজমের আরেকটা, নেপোটিজম যে আমার লোকদের পাইয়ে দেওয়ার যে বিষয়, সেইগুলো এখানে আমার ত্রিপুরা রাজ্যেই হোক, ভারতবর্ষের সব জায়গায় আমরা সেটা আমরা দেখতে পাই। সেইগুলো কিন্তু এখন সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করেছি, মানুষ সেগুলো বুঝতে পারছে। এবং আজকে এই যে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকের যে সম্মেলন, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আমাদের সমস্ত মানুষদের কাছে, সমস্ত
আমার জনসাধারণের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা একটু পেছনের পাতাটা উল্টোবেন। পেছনের পাতা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই, আমরা খালি সবসময় সামনের দিকে চলি, মাঝে মাঝে ওদের কীর্তিকলাপ গুলো মাঝে মাঝে মনে রাখবে। এখনো দেখি বিরোধীরা মাঝে মাঝে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে, কারণ নতুন জেনারেশন প্রতিদিন আসছে, ওরা কিন্তু পেছনের ঘটনাগুলো জানে না। আমি শুধু এইটুকুই আহ্বান রাখবো যে ওনাদের বলবো যে পুরোনো জিনিসগুলো যেন ওনারা একটু দেখেন এবং চিন্তা ভাবনা করেন। এখনকার সরকার উন্নয়ন, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার উন্নয়নের কথা বলে, উদ্ভাবনের কথা বলে, উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্বোধনের কথা বলে। বিভিন্ন জায়গায় আমরা গিয়ে, আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্য, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ইনোভেশন জন্য বহু জায়গায় বহু কাজ হয়ে গেছে। কাজেই উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্বোধনের কথা আমাদের সরকার এখন বলে। আগে সরকারি টাকা উনাদেরই, আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে দিল্লির থেকে টাকা যদি কোন রাজ্যে পাঠানো হয়, আস্তে আস্তে 1 টাকা পাঠালে সেটা বসতে বসতে নাকি 4 আনা হয়ে যেত। আর সেই জায়গার মধ্যে এই সুযোগ নেই, মাঝখানে মিডলম্যান ছিল। আমরা সবাই নিজেরাও আমরা দেখেছি, এর থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে মিডলম্যানের কোনো সুবিধা নেই, কারণ ডিবিটির মাধ্যমে প্রতিটা মানুষের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে ডিবিটির মাধ্যমে আজকে এই দালালদের থেকে মুক্ত হয়ে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। সেগুলো তো আগে আমরা দেখিনি। আমি তাই বলবো এগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। আগে সাধারণ মানুষের যখনই কোনো প্রবলেম হতো চিকিৎসা ক্ষেত্রে, আমরা দেখতাম যে চিকিৎসার জন্য অন্য হয়ে কি হবে, আমার ছেলে, আমার বাবা বা আমার শরীর খারাপ, কি করব, এসব জিনিস কিন্তু কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে আমরা দেখেছি যে এই চিকিৎসা উনি নিজে, আমরা দেখেছি যে উনি একজন চা বিক্রেতার ঘরে ওনার জন্য, সেই জায়গা থেকে উনি বুঝতে পেরেছেন, তার উনার অভিজ্ঞতার নিরিখে উনি বুঝতে পেরেছেন মানুষের আসলে কি দুঃখ, মানুষের সমস্যাটা কি, সাধারণ মানুষের, গরিব মানুষদের। এর জন্য উনি আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছেন। সারা পৃথিবীর মধ্যে এই প্রকল্প নিয়ে বিভিন্ন গুঞ্জন, বিভিন্ন ভাবে ওরা অবাক হয়ে যাচ্ছেন যে 5 লক্ষ টাকা করে যারা গরিব মানুষ তাদের জন্য উনি প্রকল্প করেছেন। আমরাও ওনার থেকে শিখে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা শুরু করেছি, একই কায়দায় একইভাবে। এবং যেসব জায়গায় ওনাদেরকে রেফার করে এমপ্যানেল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা করেছি। লিডার যদি ভালো হয় তাহলে যারা ফলোয়ার্স তারাও কিন্তু সেইভাবে চলে। আর আমরা দেখি আজকাল বিভিন্ন পার্টির যে লিডার, তাদের লিডারের কার্যকারণেই কিন্তু তাদের যে আশ্রিত যে ক্যাডার আছে তাদেরও ব্যবহার কিন্তু একই রকম আমরা দেখতে পাই। তো সেগুলো বলার অপেক্ষা রাখে না। আমরা আগে এই দেশ অন্য দেশের উপর নির্ভরশীল ছিল, আমরা ইম্পোর্ট ছাড়া ভাবতে পারতাম। আজকে আমাদের দেশ এক্সপোর্ট করছে এবং মেক ইন ইন্ডিয়া যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, সেটা কিন্তু আক্ষরিক অর্থেই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF ওনারা কি বলছেন, ওনারা বলছেন যে এখন অর্থনীতিতে ভারতবর্ষ 4th পজিশনে চলে এসেছে। ভাবা যায় না, কোথায় 11 ছিল সেখান থেকে পঞ্চম থেকে 4th, একটার পর একটা যেভাবে অর্থনৈতিক যে রিফর্ম এনেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, আজকে সেই জায়গায় টাকা পয়সা যদি না থাকে, নিজেরা যদি আত্মনির্ভর না হতে পারে, সেটা দেশ ভিত্তিকই হোক, রাজ্য ভিত্তিকই হোক, সাধারণ মানুষের তার ঘর ভিত্তিকই হোক, সবারই অর্থনীতি যদি স্ট্রং না হয়, এবং তার জন্য বিভিন্ন যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, যে সবার যদি অর্থনীতি যদি স্ট্রং না হয় তাহলে কোনো অবস্থায় দেশ আগে যেতে পারবে না। সেই বিষয়টা আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি। পলিটিক্স অফ পারফরমেন্স, আমরা আগে দেখতাম কি পলিটিক্স হতো,
আর বর্তমানের পলিটিক্স কি, যে পারফরমেন্সের পলিটিক্স। কারোর বাড়িতে জল নেই, আমরা জলের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছে। কারোর বাড়িতে ঘর নেই, ঘরের ব্যবস্থা উনি করেছেন। কারোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, কারোর বাড়িতে গ্যাসের সমস্যা, সেই জায়গার মধ্যে গ্যাসের চুল্লির ব্যবস্থা করেছে। এর মধ্যে কি রাজনীতি? রাজনীতির দরকার পড়ে না। এই যে পলিটিক্স অফ পারফরমেন্স, কাজের মাধ্যমে পলিটিক্স করা যায়, রাজনীতির জন্য রাজনীতি করার দরকার পড়ে না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা পৃথিবীকে বুঝিয়েছে, সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে সেই কাজ বিষয়টাও উনি বুঝিয়েছেন। আজকে বিকাশ, বিশ্বাস ও পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার যখন গঠন হয়, কেলেঙ্কারি, ঘোটালা এবং স্ক্যামের যে অন্ধকার, তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সুশাসনের যে একটা আলো, সেটা কিন্তু আমরা সারা ভারতবর্ষে আমরা এখন দেখছি। সুশাসন কাকে বলি? গুড গভর্নেন্স যেটা বলছে, আমরাও ত্রিপুরাতে সেই গুড গভর্নেন্সের কাজটা আমরা করছি। শুধু তাই নয়, সব দিকে উনার নজর। আজকে যে মহান আমাদের যে দেশ, সেই দেশের যে সংস্কৃতি, সেটাকে উনি পুনরুজ্জীবিত করেছেন। ধর্মীয় জাগরণ, সেটাকেও উনি জাগরিত করেছেন। আমরা দেখেছি কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ, আমরা দেখেছি রাম মন্দির নির্মাণ, মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ মন্দিরের যে উন্নয়ন, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো আবার পুনরুদ্ধার করার এবং নতুন ভাবে করার চেষ্টা করেছে। আমরা জম্মু এন্ড কাশ্মীর কি অবস্থাটা ছিল আপনারা সবাই জানেন। 370 এবং 35-এ তারা বিলোপ করার পরে আজকে জম্মু এন্ড কাশ্মীরের যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেখানে নতুন ভাবে ইলেকশন হচ্ছে এবং ইলেকশন হওয়ার পরে যে পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে মানুষ যেভাবে ভুল বার্তা দিয়ে দিয়ে জম্মু এন্ড কাশ্মীরকে পিছনে রেখেছিল, লাদাখকে পিছনে রেখেছিল, সেই জায়গায় আজকে সেখানে একটা সুন্দর মানুষ, যারা পর্যটকরা সেখানে নিয়মিত ভাবে যাচ্ছিল, প্রচুর পর্যটক সেখানে বেড়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, যে স্টোন পেন্টিং এর রাজনীতি ছিল আগে, স্টোন পেন্টিং, আমরাও ভাবতাম এইভাবে কিছু চলবে। সেই জায়গায় যখন এইরকম একটা অর্থনৈতিক ভাবে এবং সেখানকার মানুষের যে আত্মনির্ভর হওয়া, সেলফ রিলায়েন্স হওয়ার যে নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে যেভাবেও আঘাত করতে হবে। যে কারণে পেহেলগাঁওতে যে 26 জন নিরীহ পর্যটকদের নির্মম ভাবে হত্যা করেছে পাক মদতপুষ্ট এই টেররিস্টরা। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যেটা বলে, কিভাবে টিট ফর ট্যাট, বরং আরো বেশি পরিমাণে, সেটা আমরা সবাই জানি কিভাবে দিয়েছে। আমাদের যখন 370 এবং 35-এ ধারা বিলুপ্তের কথা হয়েছিল, তখন অনেকে ভয় পেয়েছিল যে কি হবে যদি এরকম হয়, সারা ভারতবর্ষের আগুন জ্বলবে। 3 তালাক প্রথা ভারতবর্ষের ছাড়াও আমাদের যে বাংলাদেশ হোক, আফগানিস্তানই হোক, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যে রাষ্ট্রগুলো, সেখানেও এই 3 তালাক নেই সেখানে। কিন্তু আমাদের দেশের মধ্যে সেগুলো কারোর সাহস, এর আগে আমরা দেখিনি কারোর সাহস ছিল যেটাকে বিলুপ করার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা, মহিলারা আছেন, তাদেরকে জাস্টিস কাকে বলে, সেই জাস্টিস উনি দিয়েছেন। জিএসটির বিষয়ে আপনারা জানেন যে জিএসটি বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাও ভেবেছেন যে ওয়াকফ বিল দিয়ে, ওয়াকফের কি অবস্থা ছিল, হাজার হাজার জায়গা যেগুলো এই ওয়াকফের নামে কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্টের মানুষের কাছে এই ওয়াকফের জায়গা সেখানে চলে গেছে। সেই বিলের যে সংশোধন করার মতো কঠিন সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিয়েছেন। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এক একটা কাজ আপনারা দেখুন, আপনাদের বুঝতে হবে, সেটা আপনাদের ভাবতে হবে যে এত বড় কাজ এবং যেভাবে কঠিন যে সিদ্ধান্ত, সেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমরা সবসময় এতদিন ধরে শুনতাম যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের প্রয়োজন,
কিন্তু আমরা কার্যক্ষেত্রে কিন্তু সেটা দেখিনি। এবং সেখানে লেজিসলেটিভ বডিজে, যেটা পার্লামেন্ট এবং বিধানসভাতে উইমেনদের 33% রিজার্ভেশন, সেটা যাতে হয় তার জন্য পার্লামেন্টে সেটা পাশ হয়েছে, আইন হয়েছে। এবারের যে প্রত্যুত্তর দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, এই টেররিস্টদের বার্তা দিয়েছে যে নিউ নর্মাল ইন ইন্ডিয়া। আগের ইন্ডিয়ার নেই। এখন ইন্ডিয়ার যদি কোন রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, সেই দেশকে আলাদাভাবে টেররিস্ট অ্যাক্ট হিসাবে বা টেররিস্টদের আলাদাভাবে দেখা হবে না, ওই দেশকেও এখন দেখতে হবে। এবার আপনারা দেখেছেন কিভাবে প্রেসিশন, যে প্রায় 9টার মতো মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে টেররিস্টদের যে ঘাঁটিগুলো। ভাবা যায় না। আমরাও কিন্তু ভাবতে পারি না, যখন বিহার থেকে উনি বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না, যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইকই হোক, এয়ার স্ট্রাইকই হোক, তখনই উনি যখন যেটা বলেছেন, আমরাও ভাবতাম মোদিজি এইরকম হচ্ছে লিডার, যে যখন উনি বলেছেন আমরা খালি অপেক্ষা করছিলাম কবে সেটা হবে। আর এমনটা করলো যে আমরাও অবাক হয়ে গেলাম টিভির পর্দায়, যে এটাও সম্ভব। তো এই সম্ভব একমাত্র আমাদের এই এনডিএ সরকার আসার পর, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ এখানেও আসছে। আমি তো রাজ্য এবং সমস্ত স্টেটের কথা বললাম, দেশের কথা বললাম, কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ দ্য সোসাইটির কথা উনি বলেছেন। সব মানুষের এম্পাওয়ারমেন্ট হতে হবে। শুধু তাই নয়, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের করতে হবে, ইনক্লুডিং এসসি, এসটি এবং ওবিসি, তাদেরকেও আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। আর উইমেন্সদের বলে তো আমি একটু আগে বললাম যে ওনাদেরকে 33% রিজার্ভেশন দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে লিডারশিপ এখন বর্তমানে মিলিটারি হোক, এডুকেশনই হোক, এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই হোক, সব জায়গায় সেলফ এমপ্লয়মেন্ট এসএইচজি গ্রুপের আমরা দেখছি যে সমস্ত জায়গায় বিভিন্ন স্কিমের মাধ্যমে সেই লিডারশিপ, উইমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। নকশালদের আবার আসি, নকশাল বা মাওবাদীদের কথা যদি আমরা বলি, জিরো টলারেন্স আমরা দেখেছি ছত্তিশগড়ে, এরকম প্রায় 126টা জায়গায় বিভিন্ন প্রদেশে এই তাদের ঘাঁটি ছিল। এই অ্যাকশন নেওয়ার পর আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বলছেন যে জিরো টলারেন্স। এবারে নীতি আয়োগে যখন আমরা কথা বলছিলাম, আমাদের যখন মুখ্যমন্ত্রী সম্মেলনে আমরা কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি সেই জায়গায় 126টা যে নকশাল বা মাওবাদীদের যে এফেক্টেড এরিয়া ছিল, সেখান থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে, তাতে করে এখন গিয়ে 126 থেকে মাত্র 18টা জায়গায় এখন সেটা কনসেন্ট্রেট করেছে। এবং বলা হয়েছে যে আর বেশি দিন নয়, কয়েকদিনের মধ্যে সেটাও নির্মূল করা হবে। আমাদের ভায়োলেন্স আপনারা শুনে খুশি হবেন সারা ভারতবর্ষে, এবং এই ধরনের মাওবাদী এবং অন্যান্য যেসব টেররিস্ট গ্রুপে যেভাবে আক্রমণ করেছে, তা থেকে প্রায় 53% ডিক্রিজ হয়েছে। আমাদের সিকিউরিটি ফোর্স এদের বিরুদ্ধে যখন কাজ করত, প্রায়শ আমরা তো দেখতাম যে আমাদের প্যারামিলিটারি হোক, সিআরপিএফ এর সমস্ত জওয়ানরা নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়। সেই জায়গায় আমাদের এই বর্তমানে 72% এখন সেটা ডিক্রিজ করেছে। এবং আমাদের যে গরিবী হঠাৎ, আগে তো প্রায় শুনতাম গরিবী হঠাৎ কত নারা, কিন্তু আমরা মোদী সরকারের সময় আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগ পর্যন্ত যে ডাটা এসছে, প্রায় 25 কোটি মানুষ পভার্টি লাইন থেকে এখন এই পভার্টির থেকে উপরে উঠে এসছে। ভাবা যায় না, 140 কোটির মধ্যে যদি 25 কোটির মানুষ যদি পভার্টি লাইন থেকে যেসব স্কিমের মাধ্যমে সুযোগ সুবিধা হয়েছে, তাতে করে সেটা চলে এসেছে। এখানে আমরা যদি 283% ট্যাক্স ডেভলিউশন সেটা যদি আমরা বলি, বিভিন্ন স্টেটে 283% ইনক্রিজ করেছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের ত্রিপুরাতেও আপনারা জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত যে রাজ্যগুলো আছে, সেখানে
যদি একসাথে করা যায় দেখা যায় 67% পার ক্যাপিটা ইনকাম এখন ইনক্রিজ করেছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের অবগতি এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে 135% ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভ সেটা এখন ভারতবর্ষে সেটা ইনক্রিজ করে। আমাদের 825 বিলিয়ন ইউএস ডলার যে এক্সপোর্ট লেভেল সেটা আমাদের বেড়েছে। শুধু তাই না, ফরেন যে এফডিআই সেটা 135% আজকে ভারতবর্ষে সেটা বেড়েছে। আজকে যদি আগে ট্যাক্স আমরা ট্যাক্স দিতে গেলে ভাবলো যে আমি রোজগার করবো, আমি ট্যাক্স দেবো না, এই ধরনের একটা প্রবণতা মানুষের মধ্যে ছিল। কিন্তু মোদিজি আসার পর যে ট্যাক্স দিলে সেটা ভালো এবং ট্যাক্স দিলে সেটা আগামী দিনে তারই লাভ হয়, দেশেরও লাভ হবে। সেই কারণে আজকে দেখা গেছে ট্যাক্স পেয়ার যারা আছেন সেটা 127% আজকে ভারতবর্ষের মধ্যে সেটা বৃদ্ধি পেয়েছে। আজকে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের কথা যদি বলি সেখানেও দেখা যাচ্ছে প্রায় 238% সেই গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আজকে আইএমএফ আজকে ভারতকে কি বলছে, এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে বলছে যে ব্রাইট স্পট হিসাবে আইএমএফ যেটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলা হয়, তারা বলছে যে ইন্ডিয়া ইজ নাও ইজ ব্রাইট স্পট, মানে আগামী দিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে যাচ্ছে ভারত। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য মেইন ইঞ্জিন অফ গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইন 2025-26। এগুলো বুঝতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং এই যে গ্রোথ, এই যে ডেভেলপমেন্ট, তার ফল সুফল সাধারণ মানুষ, আজকে দেশ রাজ্য এবং সাধারণ মানুষ সেটা পাবে। অপারেশন গঙ্গার কথা আমরা সবাই জানি যে আমাদের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা মনে আছে আপনাদের নিশ্চয়ই প্রধানমন্ত্রীজির কারণে আমাদের মধ্যেও যে মানে কত কিছু শেখার আছে। মণিপুরের ঘটনা আপনারা সবাই জানেন। মণিপুরে যখন একিউট কন্ডিশন শুরু হয়েছিল সেখান থেকে ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করতো। গার্জিয়ানরা এসে আমার কাছে বারবার বলতো, আমাদের কাছে এসে বলছে, আমাদের রাজ্য সভাপতির কাছে এসে বলছে। সেখান থেকে আমরা যখন ডাবল ইঞ্জিন সরকারের কি সুবিধে, আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, সাথে সাথে রাত্রে 12টার সময় উনি একটা ফ্লাইট দিলেন, সেখান থেকে তাদের পরের দিনও ফ্লাইট দিলেন, সেখান থেকে ওনাদেরকে রেস্কিউ করে আমরা ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরা সরকারের 1 পয়সা ওদের দিতে হয়নি, আমাদের পয়সার মাধ্যমে তাদেরকে আমরা সেখান থেকে নিয়ে আসি। আন্ডার অপারেশন গঙ্গা সেখানে কি আছে, ইন্ডিয়ান সিটিজেন ব্রট ব্যাক ফ্রম ইউক্রেন। শুধু তাই না, আমরা সবাই জানি যে ভারতের ফ্ল্যাগ নিয়ে পাকিস্তানেরও বহু নাগরিক এই ভারতবর্ষের ফ্ল্যাগের কে সামনে রেখে ওরাও কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেয়েছিল এবং তারা দেশে ফিরতে পেরেছিল। বন্দে ভারত মিশন আপনারা জানেন যে সেই সময় বিভিন্ন প্রান্তে মানুষ ছিল, আমাদের শ্রমিকরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রায় 67 লাখ পিপল তাদের রিপাট্রিয়েট করা হয়েছে। যে এই যে যখন বিপদের সময় কাউকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে তাদের ঠিক জায়গায় নিয়ে আসা যায়, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী এই বন্দে ভারত মিশন আর নামগুলো দেওয়ার মধ্যে তারও তাৎপর্য তো আমরা দেখি। যখনই যে কথাটা বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, উনি বলছেন যে আমরা সমস্ত জায়গার মধ্যে মানুষের প্রতিটা জায়গায় বিভিন্ন প্রান্তে আমাদের যেতে হবে, বর্ডার এরিয়াতে আমাদের যেতে হবে, সেই বিষয়গুলো উনি নামগুলো যখন অপারেশন সিন্ধুর যে নামটা দিয়েছে, চিন্তা করুন যে কেন দিল। আমাদের বোনেরা, আমাদের মেয়েরা বিয়ের পরে কাশ্মীরে গেল, শ্রীনগরে গেল, সেই জায়গার মধ্যে তাদের কপালের সিঁদুর মুছে দিল, ভাবা যায়। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি এই নামটা দিল অপারেশন সিন্ধুর। যে নামের তাৎপর্য কি সেটা কিন্তু উনি ওনার কথায় নয়, কাজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। আন্ডার অপারেশন দেবী শক্তি আমরা দেখেছি, আফগানিস্তান থেকে ইভাকুয়েট করা হয়েছিল ভারতবর্ষের মানুষকে। আন্ডার অপারেশন রাহাত 5,000 ইন্ডিয়ান তাদেরকে সেফলি ইভাকুয়েট করা হয়েছিল। তো সেইভাবে আমি যদি বিস্তারিত এখানে বলি, সেখানে
আমাদের শেষ করা যাবে না। আজকে নর্থ ইস্টার্ন জোনের আমরা দেখতে পাচ্ছি যে এর আগে কেউ আমাদের সম্পর্কে কেউ ভাবতো না, চিন্তা করতো না। মোদিজি এসে আমাদের নর্থ ইস্টকে কিভাবে উন্নয়ন করা যায় সেই কাজটা উনি করেছেন। আজকে সারা দেশের মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যে ৬,০০০ টাকা করে কৃষকদের সহায়তা করা হয়, সেখানে 3.7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে সারা দেশে। ত্রিপুরাতে কি হয়েছে, এখন পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে ৮৪৩ কোটি ৬৬ লক্ষ টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ১,৭৫ লক্ষ টাকারও বেশি বীমার দাবি নিষ্পত্তি করা হয়েছে সারা ভারতবর্ষে। আর ত্রিপুরাতে কি হয়েছে, এখন পর্যন্ত যে ক্ষতির পরিমাণ প্রায় ১০,৬৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭ কোটিরও বেশি কৃষককে সারা দেশের মধ্যে দেওয়া হয়েছে। আর ত্রিপুরাতে এখন পর্যন্ত যে ৪,৩০,০০০ উপরে যারা কৃষক ক্রেডিট কার্ড তাদের দেওয়া হয়েছে, এবং যে ঋণের পরিমাণ ২,২৭২ কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। আজকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা যদি বলি, সারা ভারতবর্ষে ৮১ কোটির বেশিও মানুষ সেই সাহায্যটা পেয়েছে। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত ৪,৯৪,০০০ প্রায়োরিটি হাউসহোল্ড পরিবারকে ১৯,২৩,০০০ এবং ১,১২,০০০ অন্তর্দয় পরিবার ৪,৪৬,০০০ জনের এই তারা সুফল পেয়েছে। ৩৫ কেজি চাল প্রতি ব্যক্তিকে দেওয়া হয়েছে অন্তর্দয় অন্ন যোজনায়। প্রায়োরিটি হাউস পরিবারকে ৫ কেজি করে দেওয়া হয়েছে। হর ঘর জল যোজনা আমরা সবাই জানি, আগে 15 ত্রিপুরাতে মাত্র 0.24 মানে 3.26% আজকে এই জল জীবন মিশনে সুযোগ পেয়েছে। আর বর্তমানে আমরা কত সুযোগ দিয়েছি, 85.97%, যা জাতীয় গড়ের থেকে প্রায়, যেখানে জাতীয় গড় 80.78%, তাকেও আমরা ছাপিয়ে গেছি। এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে ৫ম জাতীয় জল পুরস্কার ২০২৩-এ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ধলাই জেলা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কার পেয়েছে। হর ঘর জল যোজনায় সারা ভারতবর্ষে ১৫ কোটির বেশি মানুষ তার সুফল পেয়েছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় ৬৮ লক্ষেরও বেশি পথ বিক্রেতাকে জামানতবিহীন ঋণ দেওয়া হয়েছে। ত্রিপুরাতে 20টি যে শহর, সেখানে ৮,৬৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং ৮,২৫১ জনকে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আয়ুষ্মান জন আরোগ্য যোজনায় ৭০ বছরের ঊর্ধ্ব যেসব নাগরিক আছে তাদেরকে নিয়ে ৫৫ কোটিরও বেশি মানুষকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫,৯৩,৪২৭ জন যারা বেনিফিশিয়ারি, তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে, এবং তাতে করে প্রায় ২৩৯ কোটি টাকার যে দাবি তাদের নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সারা ভারতবর্ষে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ বন্টন করা হয়েছে। সৌভাগ্য যোজনায় 100% বিদ্যুতায়ন করা হয়েছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় এখন পর্যন্ত ১৫,০৯২ জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। ৩৬৮ জন গ্রাহকের বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে, সৌর শক্তি উৎপন্ন হচ্ছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রীর মাতৃ বন্দনা যোজনায় এখন পর্যন্ত সারা ভারতবর্ষে 3.9 কোটিরও বেশি গর্ভবতী মহিলাকে ১৮,৫৯৩ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। ত্রিপুরাতে সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত যে প্রায় ১,৪৬,০০০ মহিলা এর সুবিধা পেয়েছে, এবং তাতে করে ৬২ কোটি টাকার উপরে তাদের জন্য টাকা ব্যয় করা হয়েছে। আমরা দেখেছি ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৩.৯৬ লক্ষ কিলোমিটার গ্রামে সড়ক নির্মাণ হয়েছে। ত্রিপুরাতেও সেইভাবে এখানে প্রচুর যে সড়ক উন্নয়ন সেগুলো আমরা করেছি। বন্ধুগণ, সেইভাবে অনেক কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি একটা নতুন ভারত তৈরির যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, 2047 এর মধ্যে একটা নতুন ভারত উনি ডেভেলপ কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এবং সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা প্রতিষ্ঠিত হবে। এখানে আপনারা এত দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত থাকার জন্য সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।
ব্যুরো রিপোর্ট খুমপুর।